ফোর্থ এপিসোডের শুরুতে দেখা যায় গতরাতের ঘটনার জন্য ফারিদান খুব মন খারাপ করে বসে আছে। তখন ওস্তাদজি এসে তাকে বলে, তুমি দেখি মল্লিকা জানকে হারাতে গিয়ে নিজেই হেরে বসে আছো। এখন তাড়াতাড়ি উঠে পড়ো আর নতুন করে আবার চেষ্টা করো। এরপর নবাব ওয়ালি ফারিদানের কাছে আসে। সে গতরাতে ফারিদানের নাতত্রাই সেরেমনিতে না আসার জন্য তার কাছে ক্ষমা চায়। নবাব ওয়ালি বলে, আমি কাল বিব্বজানকে শেষ সালাম দিয়ে এসেছি। এখন থেকে আমি প্রতিদিন আপনার নাচ দেখতে আসব। আর আপনি শুধুই আমার জন্য আপনার মেহফিল সাজাবেন। ফারিদান ও নবাব ওয়ালি একজন আরেকজনকে জড়িয়ে ধরে আর বিব্বজান দূর থেকে এটা দেখে ফেলে। বিব্ব তো এতে অনেক কষ্ট পেয়েছে, কিন্তু তার তো আর এখন কিছুই করার নেই। তাই সে জানালা বন্ধ করে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় সাইমা অনেক সুন্দর গান গাইতে গাইতে একটা ঘরে আসে। ঘরে ঢুকেই সে দেখে মল্লিকা জান আগে থেকে সেখানে বসে আছে। মাল্লিকা সাইমার গানের অনেক প্রশংসা করে বলে, বাহ, তুমি তো খুব সুন্দর গান গাও। এমন সুন্দর গান শুনে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আলমই এভাবে গান গাইছে। সাইমা বলে, ওস্তাদজি যখন আলম ও শামাকে গান শেখাতে আসে, আমি তাদেরকে শুনে শুনে গান গাইতে শিখেছি। মাল্লিকা জান খুব খুশি হয়ে সাইমাকে একটা দামি আংটি উপহার দেয়। সাইমা অবাক হয়ে জিজ্ঞেস করে, এই আংটিটা তো অনেক দামি হুজুর, এটা আমাকে কেন দিলেন? মাল্লিকা জান হাসতে হাসতে বলে, এটা তো সামান্য একটা উপহার, আমি এর চেয়েও বেশি তোমার থেকে উসুল করে নেব। এরপর সাইমা রান্নাঘরে এলে ফাত্তো তাকে বলে, মাল্লিকা জান ঠিক করেছে সে সাইমাকে একজনের কাছে 10,000 টাকার বিনিময়ে বিক্রি করে দেবে, কারণ সাইমা আলমের থেকেও অনেক সুন্দর গান গায়। কিন্তু মাল্লিকা জান চায় না শাহী মহলে অন্য কেউই আলমের থেকে ভালো গান গাক। তাই কেউ আলমকে টেক্কা দিলে মাল্লিকা জান তাকে রাস্তা থেকে সরিয়ে দেবে। এই কথা শুনে সাইমা সেদিন রাতেই তার প্রেমিক বালির কাছে গিয়ে সব কথা জানায়। সে বালিকে বলে, হুজুর আমাকে অন্য কারো কাছে 10,000 টাকায় বিক্রি করে দিতে চায়। এর পরের দিন সকালে মাল্লিকা জান আলম, শামা সহ আরো অনেক মেয়েদের শেখাচ্ছে কিভাবে তাওয়াইফ হওয়ার পর নবাবদের মন জয় করতে হয়। তখন সাইমা সেখানে এসে মাল্লিকা জানকে অনেক অনুরোধ করে তাকে বিক্রি না করার জন্য। সে মাল্লিকা জানকে বলে সে বালিকে ভালোবাসে, আর বালি বলেছে সে নিজেই মাল্লিকা জানকে 10,000 টাকা দিয়ে সাইমাকে নিয়ে যাবে। মাল্লিকা জান বলে, হীরামান্ডিতে সবাইকেই নিলামে তোলা হয়, আর তুমি প্রেম করেছো তাও একটা গরিবের সাথে। আচ্ছা যাই হোক, তুমি তো প্রেম করেই ফেলেছ, তাহলে তোমাকে একটা সুযোগ দিচ্ছি। বাল্লিকে বলো 15 দিনের মধ্যে 10,000 টাকা শোধ করে তোমাকে নিয়ে যেতে। আমি কিন্তু এর থেকে আর বেশি সময় দিতে পারবো না। টাকা জোগাড় করার জন্য সেদিন রাতে বাল্লি জুয়া খেলতে যায়। সে জুয়া খেলে কিছু টাকাও জেতে, তাই পরের দিন সকালে সাইমা মাল্লিকা জানকে 2200 টাকা দিতে আসে। তবে মাল্লিকা জান টাকাটা নিয়ে বলে, আমি তো বলেছিলাম 10,000 টাকা। তখন মাল্লিকার দাসী ফাত্তো বলে, মেয়েটাকে আর কিছুদিনের সময় দিন হুজুর। বাল্লি বলেছে সে ঠিক 10,000 টাকা জোগাড় করে আনবে। এবার মাল্লিকা জান ফাত্তোকে তার কাছে ডেকে বলে, দেখি তো এই ওড়নাটা তোমার ওপর কেমন লাগে। এটা বলেই মাল্লিকা জান একটা ওড়না ফাত্তোকে পরাতে গিয়েই সেটা দিয়েই ফাত্তোর মুখ চেপে ধরে। এবার সে বলে, পুরো হীরামান্ডিতে এখনো মাল্লিকা জানের মুখের ওপর কেউ কথা বলতে পারে না, তাই আমার কথা কাটার আগে 100 বার ভেবে দেখবি। এটা বলেই মাল্লিকা জান সাত্তোকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় শামা ফিরোজ নামের একজন নবাবের সাথে বেশ হাসি খুশিভাবে কথা বলছে। নবাব ফিরোজ তো শামার রূপ দেখে তার উপরে একেবারে মোহিত হয়ে গেছে। কিন্তু নবাব ফিরোজ আগে ওয়াহেদা সাহেব ছিল। শামাকে নবাব ফিরোজের সাথে দেখে ওয়াহেদা তো রাগে নিজেই নিজেকে মারতে চায়। তখনই বিব্ব এসে তাড়াতাড়ি ওয়াহেদাকে আটকায়। ওয়াহেদা কাঁদতে কাঁদতে বলে, নিজের মেয়ে এখন আমার শত্রু হয়ে গেল। সে এখন আমার সাহেবকেই আমার থেকে চুরি করে নিয়ে গেল। এদিকে চিৎকার চেঁচামেচি শুনে মাল্লিকা জান সেখানে এসে ওয়াহেদাকে বলে, কার সাহেব কে নিয়ে গেল তাতে কি আসে যায়, যার কারণেই হোক না কেন নবাবেরা শাহী মহলে আসছে, এটাই হলো বড় কথা। আজ থেকে নবাব ফিরোজ শামার সাহেব হবে। এটা শুনে ওয়াহেদা বলে, তাহলে আমি এখনই আমার গলা কেটে ফেলবো। মাল্লিকা জান বলে, গলার রগটা ঠিকভাবে কেটো, না হলে মুখের মতো গলাতেও শুধুমাত্র একটা দাগ হয়ে থাকবে। এটা বলেই মাল্লিকা জান ওয়াহেদাকে আর না আটকিয়ে সেখান থেকে চলে যায়। ওয়াহেদা কারো থেকে কোনো মেন্টাল সাপোর্ট না পেয়ে নিজের অসহায়ত্বের উপরেই কান্না করতে থাকে। এরপর দেখা যায় হামিদ তার স্বদেশী সঙ্গীদের নিয়ে লাইব্রেরিতে লুকিয়ে মিটিং করছে। হামিদ বাকিদের বলে, ইংরেজ অফিসার অ্যালেস্টার আমাদের একজন সঙ্গীত সাত্তাবীরকে ধরে মেরে ফেলেছে। আমাদের অবশ্যই সাত্তাবীরের মৃত্যুর বদলা নিতেই হবে। সে আরও বলে, দিল্লিতে এখন কুইট ইন্ডিয়া নামে একটা আন্দোলন শুরু হয়েছে। আমরা লাহোরেও একই রকম একটা আন্দোলন শুরু করব।
এবার বিব্বজান মন খারাপ করে সবাইকে বলে, এখন তো আমিও নবাব ওয়ালির থেকে ইংরেজদের কোনো খবরই আনতে পারবো না। তবে আমি যেভাবেই হোক না কেন দেশকে স্বাধীন হতে দেখতে চাই। এর জন্য আমি যেভাবে পারি আপনাদের সাহায্য করে যাব। এর পরের দিন তাজদার হামিদের কাছে এসে বলে সেও তাদের সাথে স্বদেশী আন্দোলনে যোগ দিতে চায়। কিন্তু হামিদ তাকে বলে, আপনি তো বিলেত থেকে পড়াশোনা করে আসা একজন নবাব। আমাদের স্বদেশী আন্দোলনে আপনার কোনো কাজ নেই। তাই আপনি এখনই এখান থেকে চলে যান। কিন্তু তাজদার জেদ ধরেছে সে স্বদেশী আন্দোলনে যোগ দেবেই। তাজদারের এমন জেদ দেখে শেষ পর্যন্ত হামিদ বলে, স্বদেশী আন্দোলনে যোগ দেওয়ার জন্য প্রথমে আপনাকে সাধারণ মানুষদের সাথে মিশতে হবে। এরপরেই দেখা যায় তাজদার রাস্তায় দাঁড়িয়ে স্বদেশী আন্দোলনের লিফলেট বিলি করছে আর সবাইকে স্বদেশী জিনিস ব্যবহার করতে বলছে। তখনই সেখানে তার সাথে আলমের দেখা হয়ে যায়। আলমও তাজদারকে দেখে তার মতো স্বদেশী আন্দোলনের লিফলেট বিলি করতে থাকে। এরপর আলম দৌড়ে সোজা ফরিদানের কাছে চলে আসে। সে ফরিদানকে বলে, আপনি ঠিকই বলেছিলেন আপা, আজ আমার আবার ওনার সাথে দেখা হয়েছে। ফরিদান বলে, দেখলে আমি তো আগেই বলেছিলাম। তুমি এক কাজ করো, তোমার মনের কথা জানিয়ে একটা চিঠি লিখে আমাকে দাও। আমি নবাব তাজদারের কাছে চিঠিটা পৌঁছে দেব। এটা শুনেই আলম খুব খুশি হয়ে আবার শাহী মহলে ফিরে আসে। তবে এবার বিব্বজান আলমকে দেখে ফেলে যে সে ফরিদানের মহলে গিয়েছিল। এদিকে নবাব ওয়ালি যখন আলমের কথা জানতে পারে, সে ফরিদানকে বোঝানোর চেষ্টা করে মল্লিকা জানকে হারানোর জন্য আপনি আলমের ঘাড়ে বন্দুক রাখবেন না। ফরিদান হাসতে হাসতে ওয়ালিকে বলে, আরে আপনি চিন্তা করবেন না, আমি তো শুধুমাত্র আলমকে সাহায্য করছিলাম। এদিকে আলম তাজদারের জন্য চিঠি লিখছে। তখন বিব্ব এসে আলমকে বলে, যদি মা জানতে পারে তুমি ফরিদানের কাছে গেছো তাহলে সে আমাদের ওপর অনেক রাগ করবে। বিব্ব আলমের থেকে চিঠিটা নিয়ে বলে, এটা আমি নবাব তাজদারের কাছে পৌঁছে দেব, কিন্তু তুমি আর কখনো ফরিদানের কাছে যাবে না। এটা বলেই বিব্ব চিঠিটা নিয়ে চলে যায়। অন্যদিকে দেখা যায় সিনিয়র ইন্সপেক্টর হ্যান্ডারসন এসে এলিস্টনকে বলে, এই সব তাওয়াইফদের পেছনে নিজের সময় নষ্ট করো না। এবার সে এলিস্টনকে কয়েকজন স্বদেশীর ছবি দেখায় যেখানে বাল্লি ও বিব্বজানেরও ছবি আছে। হেন্ডারসন বলে, এদের ব্যাপারে সব ইনফরমেশন জোগাড় করো। অন্যদিকে দেখা যায় বিব্বজান বোরকা পরে লাইব্রেরিতে যাচ্ছে। তখনই একজন লোক লুকিয়ে বিব্বজানের পিছু করছে। বিব্ব এটা বুঝতে পেরে তাড়াতাড়ি তার মুখ ঢেকে মানুষের ভিড়ের মধ্যে মিশে যায়। সে দৌড়ে লাইব্রেরিতে এসে নওয়াজকে বলে, কেউ আজকে আমার পিছু করছিল। নওয়াজ বাইরে গিয়ে দেখতে চাইলে বিব্ব তাকে আটকিয়ে বলে, এখন যাবেন না। লোকটা আপনাকে আমার সাথে দেখে ফেললে আপনাকেও সন্দেহ করবে। আপনি শুধু এই চিঠিটা নবাব তাজদারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। আলামের চিঠিটা নওয়াজকে দিয়ে বিব্ব লাইব্রেরির পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। এরপর দেখা যায় তাজদার আলমের চিঠিটা পেয়ে বেশ খুশি হয়েছে। নওয়াজ বলে, আপনি চিঠির উত্তর দিতে চাইলে আরেকটা চিঠি লিখে আমাকে দেবেন, আমি জায়গা মতো পৌঁছে দিয়ে আসব। এদিকে অ্যালেস্টার ফরিদানের কাছে এসে বলে, মাল্লিকা জানের কেস ফাইলটা তারা খুঁজে পাচ্ছে না। ফরিদান বলে, ফাইল পাওয়া যাচ্ছে না তো কি হয়েছে, আমার কাছে সাক্ষী আছে। এটা বলেই ফরিদান ওয়াহেদাকে অ্যালেস্টারের সামনে নিয়ে আসে। কিন্তু ওয়াহেদা অ্যালেস্টারের সামনে মুখ খোলার জন্য ফরিদানকে একটা শর্ত দেয়। সে বলে, যদি ফরিদান রেহানার মহলটা তার নামে লিখে দেয় তাহলেই একমাত্র সে মাল্লিকা জানের বিরুদ্ধে সাক্ষী দেবে। এরপর দেখা যায় তাজদার যখন তার বাবার সাথে মহলে বসে গল্প করছে তখনই রেডিওতে খবর আসে স্বদেশীরা লাহোরের এক সরকারি অফিসে বোমা হামলা করেছে। সেই হামলায় অনেক ইংরেজ অফিসারও মারা গেছে। এদিকে তাজদারের বাবা বলে সে হ্যান্ডারসনকে স্বাগত জানানোর জন্য তাদের হোটেলে একটা পার্টি রাখতে চায়। তবে তাজদারের কাছে স্বদেশী স্লোগান লেখা একটা লিফলেট দেখে তাজদারের বাবা বুঝতে পারে তাজদারও লুকিয়ে স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত হয়ে গেছে। সে তাজকে বারবার বোঝানোর চেষ্টা করে যে রাস্তা দিয়ে তুমি হাঁটছো সেটা তোমাকে শুধুমাত্র ধ্বংসের দিকেই নিয়ে যাবে। অন্যদিকে দেখা যায় হামিদ তার দলের সবাইকে নিয়ে হ্যান্ডারসনকে মারার একটা প্ল্যান বানায়। বালরাজ হামিদকে বলে তাজদার তার কাজ করে দিয়েছে। যেদিন বালুচ হোটেলে হ্যান্ডারসনের জন্য পার্টি হবে তার পাশের ঘরেই আমরা স্বদেশীরা আমাদের সমাবেশ করতে পারবো। এরপরে দেখা যায় হ্যান্ডারসন তাজের বাবার পার্টিতে এসেছে। আর অন্যদিকে পাশের ঘরে হামিদ তার সঙ্গীদের নিয়ে স্বদেশী স্লোগান দিচ্ছে। এটা দেখে তাজের বাবা খুব রেগে গিয়ে তাজকে বলে, তোমার বন্ধুদের বলো এই তামাশা বন্ধ করতে। এভাবে ইংরেজদের বিরুদ্ধে গেলে আমাদের পুরো পরিবারকে এক ভয়ানক ফল ভুগতে হবে। এদিকে বিব্বজান হ্যান্ডারসনের পিছু পিছু গিয়ে ভুল করে মেন্স টয়লেটে ঢুকে পড়া নাটক করে। এরপর সে তার সৌন্দর্য দেখিয়ে হ্যান্ডারসনকে ফাঁসানোর চেষ্টা করতে থাকে। হেন্ডারসনও বিব্বর সৌন্দর্যে মোহিত হয়ে তার জালে ফেসে যায়।
এরপর দেখা যায় টাকা জোগাড় করার জন্য বাল্লি আবার জুয়া খেলতে এসেছে। কিন্তু আজ পুলিশ এসে তাদের জুয়ার আড্ডায় রেড করে। বাল্লি কোনো রকমে সেখান থেকে পালিয়ে দৌড়ে সাইমার কাছে চলে আসে। সে আজকের জুয়ায় জেতা সব টাকা সাইমাকে দিয়ে বলে, এই টাকাগুলো তুমি হুজুরকে দিয়ে দিও। আর ততক্ষণে পুলিশ এসে বাল্লিকে ধরে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যায়। এরপর আলম মল্লিকা জানের কাছে এসে বলে, পুলিশ বাল্লিকে ধরে নিয়ে গেছে, তুমি কিছু একটা করে বাল্লিকে থানা থেকে ছাড়িয়ে আনো। এবার মল্লিকা জান বলে, বাল্লিকে ছাড়ানোর জন্য আগে তার মূল্য দিতে হবে। আর মূল্য হলো আলমের নাতোত্রাই। আলমের কাছে তো তার বন্ধু সাইমাকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না, তাই সে তার নাতোত্রয় সেরেমনির জন্য রাজি হয়ে যায়। তবে তার বদলে সে মল্লিকা জানকে সাইমাকেও মুক্ত করে দিতে বলে। মল্লিকা জান বলে, তুমি একটু বেশি চেয়ে ফেলছো। আলম বলে, কারণ আমি মূল্যও অনেক বেশি দিচ্ছি। এটা শুনে মল্লিকা জান তো মনে মনে অনেক খুশি হয়, কারণ এতদিন যে আলমকে সে নাতোত্রয়ের জন্য রাজি করাতে পারেনি, সে আজ নিজে থেকেই নাতোত্রয় করাতে রাজি হয়ে গেছে। আলম ঘরের বাইরে এসে দেখে সাইমা এতক্ষণ বাইরে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছিল। এদিকে পুলিশ স্টেশনে অ্যালেস্টার বালিকে ধরে খুব মারে। অ্যালেস্টার তাকে বলে, মল্লিকা জানি তোমাকে অ্যারেস্ট করার জন্য পুলিশকে টাকা দিয়েছে। তুমি যদি এখান থেকে বের হতে চাও তাহলে তোমাকে শুধু মল্লিকা জানের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে। তুমি কোর্টে বলবে মল্লিকা জান স্বদেশীদের সাহায্য করে। কিন্তু বাল্লি বলে, আমি মল্লিকা জানের লবণ খেয়েছি, তাই তার সাথে আমি কোনো বেইমানি করতে পারবো না। আমি মরে গেলেও মল্লিকা জানের বিরুদ্ধে সাক্ষী দেব না। এই কথা শুনে অ্যালেস্টার রাগে বাল্লিকে আরও মারধর করতে থাকে। এদিকে আলম তার পায়ে ঘুঙুর পরে নিয়েছে, কারণ নাতোত্রয়ের পর সেও একজন তাওয়াইফ হয়ে যাবে। তবে বিব্ব এসে তাকে বলে, তুমি এত তাড়াতাড়ি হার মেনে নিলে, তুমি তো কখনোই তাওয়াইফ হতে চাওনি। এরপর সে আলমকে একটা চিঠি দেখিয়ে বলে, তাজদার তোমার সাথে দেখা করতে চায়। তাই পরের দিন আলম তাজদারের বলা জায়গায় গিয়ে তার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু তাজদার স্বদেশী আন্দোলনের জন্য আলমের সাথে দেখা করতে আসতে পারেনি। তাই তাজদারের সাথে দেখা না করেই আলম শাহী মহলে ফিরে আসে। এদিকে সাইমা ফাত্তোকে বলে, আলম আমার জন্য নিজের নাতোত্রয় করাতেও রাজি হয়ে গেল, তাই আমাকে এবার আলমের জন্য কিছু একটা করতে হবে। আমি আলমের নাতোত্রয় আটকানোর জন্য সবকিছু করতে পারি। এরপর দেখা যায় বিব্ব আলমকে তার প্রথম মুজরার জন্য সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। মল্লিকা জান এসে আলমের হাতে ঘুঙুর তুলে দেয়। সে আলমকে বলে, আজ থেকে এটাই তোমার জীবনের একমাত্র লক্ষ্য। তখনই দেখা যায় সাইমা আলমকে বাঁচানোর জন্য মল্লিকা জান যার কাছে তাকে বিক্রি করে দিয়েছিল তার সাথে সে একই বিছানায় যায়। তবে অন্যদিকে ফরিদান নিজে একটা চিঠি লিখে দাসীকে দিয়ে সেটা আলমের কাছে পৌঁছে দেয়। ফরিদানের দাসী আলমকে চিঠিটা দিয়ে বলে, এটা তাজদার তার জন্য পাঠিয়েছে। চিঠিতে তাজদার আলমকে তার কাছে পালিয়ে যেতে বলেছে। এদিকে আলমের প্রথম মুজরা দেখার জন্য সব নবাবেরা এক এক করে শাহী মহলে আসছে। তখনই সাইমা আলমের কাছে এলে আলম তাকে দেখে সব ঘটনা বুঝে যায়। সাইমা আলমকে বলে, তোমাকে আর আমার জন্য চিন্তা করতে হবে না। তুমি এখনই এখান থেকে পালিয়ে যাও, না হলে আর কোনোদিনই এই অন্ধকার থেকে বের হতে পারবে না। তাই তুমি আমার কথা ভেবে নিজের জীবন নষ্ট করো না। এসব বলেই সাইমা সেখান থেকে চলে যায়। এবার আলমও সব কাপড় গয়না খুলে রেখে শাহী মহল থেকে পালিয়ে যায়। সে ফরিদানের কাছে আসে, যেখানে ফরিদান একটা গাড়ি নিয়ে আলমের জন্যই অপেক্ষা করছিল। এবার ফরিদান আলমকে গাড়িতে উঠিয়ে তাজদারের কাছে পাঠিয়ে দেয়। এদিকে বিব্ব আলমের ঘরে এসে দেখে সব কাপড় চোপড় গয়নাগাটি বিছানায় পড়ে আছে, আর আলম ঘরের কোথাও নেই। বিব্ব সব ঘটনা বুঝতে পেরে মল্লিকা জানকে এসে বলে, আলম পালিয়ে গেছে। মেহফিলে ওয়াহেদাও বসে আছে, যে এইসব তামাশা দেখে মনে মনে বেশ খুশি হয়েছে। আলম পালিয়ে যাওয়ায় মল্লিকা জানের অনেক আত্মসম্মানে লাগে। তাই সে বিব্বকে বলে, মেহফিলের সব বাতি নিভিয়ে দাও আর সব নবাবদের চলে যেতে বলো। এটা দেখিয়ে 4th এপিসোড এখানে শেষ হয়।